এটা সত্য যে অনেকে এই কথা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বর্তমানে যে প্ল্যাটফর্মটি পরিচালনা করা হচ্ছে তাদের কার্যক্রম দিন দিন আমরা যে ছাত্রলীগকে দেখেছি সেই ছাত্রলীগের কার্যক্রমের মতো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কমিটি নিয়ে আন্তঃকোন্দল, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং গতকালকে দুজন সমন্বয়কে গ্রেপ্তার করা হয়েছে চাঁদাবাজির জন্য এবং তাদের কেন্দ্রীয় অফিসে মারামারি হাতাহাতি, শুধু মারামারি হাতাহাতি নয়, একদম মানে নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে, মনে হচ্ছে দেখা যাচ্ছে যে হত্যার উদ্দেশ্যে। হ্যাঁ, মাথায় একজনের 16টা সেলাই লেগেছে, দুজন নারীকে সেখানে আলাদা রুমে আটকে রেখে তারা মেরেছে। তো এই মানুষের যে কথা এখন আসছে যে ছাত্রলীগের মতো তারা দৈত্য দানবীয় আকার ধারণ করছে, এটি আসলে এখন মানুষ মূল্যায়ন করবে। একটা সময় মানুষের জন্য আশীর্বাদ ছিল, এই দেশের মানুষের জন্য, আমাদের সবার জন্য এই প্ল্যাটফর্মটি। কিন্তু এখন মানুষ বলছে যে এই প্ল্যাটফর্মটি আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। কেন? এটাও একটা বাস্তবতা যে একটা প্ল্যাটফর্ম সেটার কার্যকারিতা বা প্রাসঙ্গিকতা সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়। 5ই আগস্টের আগ পর্যন্ত দলমত নির্বিশেষে সবাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ছিলেন এবং এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি কীভাবে তৈরি হলো এইটাই কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে। কোটা সংস্কার আন্দোলনের সময় এই প্ল্যাটফর্মটা কিন্তু আমরাই তৈরি করি। যে ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছিল, যাদের বেশিরভাগই ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতাকর্মী ছিলেন। সেখানে আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন, নাহিদ ইসলাম গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন। এভাবে ছাত্র অধিকার পরিষদেরও কমিটির, এই বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ কমিটি, সারা দেশে জেলা কমিটির বিশাল একটা অংশই ছিল ছাত্র অধিকার পরিষদের পদধারী নেতাকর্মীরাই ছিল, কর্মী সমর্থক ছিল, পদধারী নেতাকর্মীরা ছিল। এটা কখনো আমরা বলি নাই, কারণ ক্রেডিটবাজির রাজনীতি ছাত্র অধিকার পরিষদ করে না। আমরা মনে করেছি এটা একটা দায়বদ্ধতা জাতির প্রতি, সেই জায়গা থেকে করেছি। কিন্তু এখন বাস্তবতার দিকে কথাগুলো বলতে হয়। ঠিক একইভাবে ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা সেখানে ছিলেন, ছাত্র দলের ছিলেন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বাম ছাত্র সংগঠনের ছিলেন, বিভিন্ন প্ল্যাটফর্মের লোকজন সেখানে ছিলেন। মানে কি, তাদেরকে রাখা হয়েছিল, রেখে এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছিল। এমনকি এটা বাস্তবতা এখন বলছি যে ছাত্রলীগের পদধারী বিশাল একটি অংশকে এখানে রাখা হয়েছিল কেন্দ্রীয় কমিটিতে। কেন রাখা হয়েছিল? কারণ শুরুতে তো কেউ জানতো না যে এটা আসলে সরকার পতনের আন্দোলনের রূপ লাভ করবে। কোটা সংস্কারের প্ল্যাটফর্মটাতে যেন সবাই অংশগ্রহণ করে এবং বিভিন্ন হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিশাল একটা অংশ ছিল, তারা যেন আসে এবং এই আন্দোলনে অংশগ্রহণ করে এবং ছাত্রলীগ বা আওয়ামী লীগকে একটা মেসেজ দেয় বা মেনটেন করে যে এই আন্দোলন সরকার পতনের দিকে যাচ্ছে না, এই আন্দোলন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আছে। এই জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা এদেরকে এখানে ইনক্লুড করা হয়েছিল, যাদের অনেকে এখন বিশাল বড় বড় বিপ্লবী নেতা হয়ে গেছেন সময়ের পরিক্রমায়। এটাই বাস্তব, এটাই কিন্তু মহাসত্য এবং মহাবাস্তব। এবং যারা এই ক্যাম্পাসগুলোতে পরিচিত ছাত্র নেতা ছিল, প্রতিবাদী ছিল, তাদের অনেককেই কিন্তু এই প্ল্যাটফর্মের শুরুতেই যুক্ত হতে দেওয়া হয় নাই। যেটা নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেছেন যে রাজনৈতিক পরিচয়ে খুব পরিচিত যারা, তাদেরকে রাখা হয় নাই। কেন রাখা হয় নাই? কারণ তখন সাদ্দাম হুসাইন বলে দিয়েছিলেন যে বিনিয়ামিন মোল্লা বা আক্তার হোসেন যদি এই কোটা সংস্কার আন্দোলনের সম্মুখ সারিতে থাকে তাহলে এখানে আন্দোলনই করতে দেবে, দাঁড়াইতেই দিবে না। কৌশলগত কারণে আমরা সামনে ছিলাম না, কিন্তু এটাই বাস্তবতা যেটা আজকে বললাম। কিন্তু 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজটা কী হওয়া উচিত ছিল? সকল ছাত্র সংগঠন বা ছাত্রদেরকে নিয়ে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল, যেই প্রস্তাবনাটি আমরা বারবার দিয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনের সময় যেরকম বলা হতো যে এই প্ল্যাটফর্মটিকে কেউ যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে, আন্দোলন শেষ হয়ে গেছে 5 আগস্টের পরে। এখন দেখা যাচ্ছে মানুষ বলছেন যে এই প্ল্যাটফর্মটিকে একটি রাজনৈতিক দল গঠন করার জন্য, বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখন ব্যবহার করা হচ্ছে। আমি এই যারা আন্দোলন করতে গিয়ে হাইলাইট হয়ে এখন নেতা হয়ে গিয়েছেন এবং এই প্ল্যাটফর্মটিকে বিশেষ উদ্দেশ্যে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য, ব্যক্তিগত গোষ্ঠী রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য যারা ব্যবহার করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সেই বয়ানটাকে মনে করেন। আপনারাই বারবার বলেছেন যে এই প্ল্যাটফর্মটিকে কেউ যেন রাজনৈতিক উদ্দেশ্যে, ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে, সেটাই বলবো। এখন আপনাদেরকে মনে করে দিচ্ছি, এই প্ল্যাটফর্মটি সকলের আবেগ, অনুভূতি এবং সার্বজনীন একটা জায়গা। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল, রাজনৈতিক ছাত্র সংগঠন, অরাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের কোটি কোটি মানুষ এখানে অংশগ্রহণ করছে। এইটাকে আপনি আপনার ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থের রাজনীতির জন্য যখন ব্যবহার করবেন, এটার যখন বদনাম হবে, বিতর্কিত হবে, এটার কিন্তু সবারই গায়ে লাগবে। এটা কিন্তু আপনারা কখনোই করতে পারবেন না। আপনারা রাজনীতি করতে চান, দল করতে চান, রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, ওয়েলকাম, সাধুবাদ জানাই। তারুণ্যের রাজনীতিকে মানুষ স্বাগত জানাতে চায়, কিন্তু সেটা বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মকে ব্যবহার করে নয়, সেটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের বাইরে গিয়ে করেন।
আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কথাগুলো আমি এখন বলছি এটাতে অনেকেই হার্ড হবেন, অনেকেরই খারাপ লাগবে, অনেকেই আমার বিরোধিতা করবেন, অনেকেই আমার কঠোর সমালোচনা করবেন, করেন ভাই। আমি মনে করি যে দেশে এখন সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত কেবলমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের এই যে 5 আগস্টের পরে যে প্ল্যাটফর্মটিকে আমাদের কতিপয় ছাত্র বন্ধুরা যারা হাইলাইট হয়ে গেছে অনেক বেশি, তারা নিজেদের মতো করে গড়ে তুলে, তারা নিজেদের মতো করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন, তাদেরকে কেবলমাত্র কাছে না টেনে প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠন এবং যে গ্রুপগুলো আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে ডেকে একটি জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা, যেটার তত্ত্বাবধান সরাসরি করবেন মাননীয় প্রধান উপদেষ্টা। এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এই ছাত্র সংসদ নির্বাচন সহ যাবতীয় যত বিষয় আছে এবং জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তিনি তাদের সাথে আলোচনা করবেন, মত বিনিময় করবেন এবং এই ছাত্রদেরকে এই বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে তিনি কাজে লাগাবেন। এটি না করে কেবলমাত্র এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে প্রধান উপদেষ্টার মিটিং হয়, মত বিনিময় হয়, তাদেরকে মনে হয় পুরো আন্দোলনের ঠিকাদারি দিয়ে দেওয়া হয়েছে এবং তারাও পুরো আন্দোলনের ঠিকাদারি নিয়ে নিয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা কমিটি করছে। এখন প্রশ্ন হয়, যেমন বাংলা মোটরে যে ঘটনাটা ঘটলো সেখানে যারা আহত হয়েছেন, হ্যাঁ, সেখানে ছাত্র অধিকার পরিষদের মহানগরের দক্ষিণের একজন ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে তারা বলছেন যে ছাত্র অধিকার পরিষদের নাম শুনেই তাদের উপর পিটানো হয়েছে। কথা হলো যে এই আন্দোলন কি কারা করেছে? সেখানে ছাত্র অধিকার পরিষদ কোনো, সেখানে ছাত্র অধিকার, ছাত্রদল, ছাত্র শিবির, যে কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীরা থাকবে, জবাবদিহিতা চাইবে, সহযোগিতা করবে, কাজ করবে, সেই একটা অধিকার আছে। কিন্তু আপনাদের কি এই অধিকার আছে যে আপনারা ছাত্র সংগঠনের বা যারা রাজনীতি করে তাদেরকে সেখান থেকে মাইনাস করে দিবেন, তাদেরকে সেখান থেকে বাদ দিয়ে দিবেন? এই অধিকার তো আপনাদের নাই। বৈষম্য বিরোধী, আমি দেখলাম যে গতকালকে একজন বলছেন যে এটা কারো বাপদাদার সম্পত্তি না। এটা কি কারো বাপদাদার সম্পত্তি? আপনাদের বাপদাদার সম্পত্তি আপনারা নিজেদের নামে লিখে নিচ্ছেন। এটা তো বাংলাদেশের কোটি কোটি মানুষের সম্পদ। হ্যাঁ, এটাকে আপনারা তো এইভাবে ব্যবহার করতে পারেন না। আপনাদেরকে এখন জনগণের কাঠগড়ায় দাঁড় হতে হবে। হ্যাঁ, মানুষ আপনাদেরকে নিয়ে তো প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে আপনারা কিভাবে কি করছেন, হ্যাঁ, আপনারা কোথা থেকে অর্থ পাচ্ছেন, আপনারা এই যে কাজগুলো করছেন, আপনারা এই ক্ষমতাগুলো কোথা থেকে পাচ্ছেন, হ্যাঁ, আপনাদের এই যে বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছেন, আপনারা কী এজেন্ডা নিয়ে কমিটি দিচ্ছেন, আপনাদের লক্ষ্য কী, আপনাদের উদ্দেশ্য কী, আপনাদের এজেন্ডা কী। মূলত আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি, এটি বাংলাদেশের মানুষের জন্য যেমন আশীর্বাদ ছিল, এই প্ল্যাটফর্মটি এখন বন্ধ করে দেওয়া উচিত। সার্বজনীন এবং সকলের গ্রহণযোগ্যতা, ভালোবাসা, আবেগের জায়গাটি থাকবে। সেখান থেকে যারা রাজনীতি করতে চান তারা ভিন্ন প্ল্যাটফর্ম করে তারা রাজনীতি করুক। যেভাবে ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে আমরা ছাত্র অধিকার পরিষদ ভিন্ন নাম করে আমরা রাজনীতি করেছি, এইটাকে ব্যবহার করে কেউ রাজনীতি করবেন না অনুগ্রহপূর্বক। আর কেউ যদি প্রশ্ন করে যে ওইখানে ছাত্র অধিকার পরিষদের, হ্যাঁ, বা আপনার নিরাপদ সড়ক আন্দোলনের বা অন্য কোনো ছাত্র সংগঠনের তারা কেন গিয়েছিল, তাদেরকে পাল্টা প্রশ্ন করতে হবে, তারা কেন গিয়েছিল? আপনারা যে সমন্বয়ক হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, আপনাদের কাজ কি? বিশেষ কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা, নিজেদের বলয় তৈরি করার জন্য কমিটি দেওয়া, হ্যাঁ, নিজেদের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন জায়গায় ভাবে করে কমিটি দেওয়া, নাকি আপনাদের কাজ যেরকম যখন গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের সময় আপনারা সকল রাজনৈতিক দল, রাজনৈতিক ছাত্র সংগঠনসমূহ নেতাদেরকে আপনারা ঐক্যবদ্ধ করেছিলেন, তাদেরকে ঐক্যবদ্ধ করা? তাহলে তো আপনারা যদি কোনো জায়গায় কমিটি ফরমেশন করেন, কোনো জায়গায় যদি কোনো কাজ করেন, তাহলে সেখানে অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরকে আপনারা সেখানে রাখবেন না? রাখতে হবে তো, এটাই তো স্বাভাবিক। রাখবেন, এটাই নিয়ম, এটাই বাস্তবতা, রাখতে হবে আপনাদেরকে, এটা অধিকার। কিন্তু আপনারা যদি না রাখেন, আপনারা যদি জিজ্ঞেস করেন যে এখানে কেন ছাত্র অধিকার আসলো বা ছাত্রদল আসলো বা ছাত্র শিবির আসলো, ওদেরকে পিটাও, ওদেরকে বের করে দাও, এইটা তো আপনারা অন্যায় করতেছেন, এটা আপনারা কুক্ষিগত করতেছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে 5 আগস্ট পর্যন্ত, হ্যাঁ, যে কমিটি ছিল সেখানে যারা সমন্বয়ক ছিল তাদের কয়জন এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই কমিটির ভিতরে আছে? হ্যাঁ, বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিয়েছে তাদের কয়জন আছে? হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন থেকে যারা এসেছিল তাদের কতজন আছে? হ্যাঁ, তাদের কিন্তু এরকম অধিকাংশই নেই। সুতরাং এখন যে বৈষম্য বিরোধী আন্দোলন আর 5 আগস্টের আগে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, দুই প্ল্যাটফর্ম কিন্তু এক না। এখানে আন্দোলন করতে গিয়ে যারা হাইলাইট হয়ে গেছেন, হ্যাঁ, তারা তাদের মতো করে এইটি একটি সংগঠন পরিচালনা করছেন। তাই আমি দেশের মানুষ এবং ছাত্র সমাজকেও বলবো যে এই যে প্ল্যাটফর্মটি বর্তমান পরিচালিত হচ্ছে, এই প্ল্যাটফর্মটির যে কার্যক্রম, হ্যাঁ, সেই কার্যক্রমের জায়গাটাতে কিন্তু সার্বজনীন, আগে যেরকম ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন সহ জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ, সবার যেরকম সমর্থন ছিল এবং সবার দায়বদ্ধতা ছিল, দায়িত্ববোধ ছিল এর পিছনে, এখন কিন্তু নাই। সুতরাং এইটাকে সেভাবে এখন আর মনে করার কিছু নাই। হ্যাঁ, আমি মনে করি যে তাদের কার্যক্রম এখন জনগণ মূল্যায়ন করবে। আর একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে ক্ষমতার কাছাকাছি থেকে, হ্যাঁ, কালো টাকা নিয়ে যারা পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি করতে যাবে
তাদের পরিণতি কিন্তু ছাত্রলীগের মতো ভয়ঙ্কর পরিণতি হবে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, বাংলাদেশে এই পেশি শক্তি আর কালো টাকার রাজনীতি আর কখনো ফিরবে না। যারাই সেটি করতে যাবে তাদের এই চরম পরিণতি হবে। ছাত্র সমাজ এখন যথেষ্ট সচেতন আছে, দেশের মানুষ এখন যথেষ্ট সচেতন, তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। আমি আবারও বলছি যে আমি চাই যে আসলে মানে আমার কাছেও খুবই খারাপ লাগছে, যে মানে আমিও খুবই আসলে বলবো যে হতাশ, হ্যাঁ, যে এইরকম মানে পরিবর্তন আসলে তাদের ভিতরে হয়ে যাচ্ছে। আমিও নিজেও আসলে এরকম হতাশ, নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।